আদমখোর। আসসালামু আলাইকুম। আদমখোর চ্যানেলের সমস্ত শ্রোতা এবং ভক্তবৃন্দদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান শুরু করার আগে কিছু কথা বলে নেই। আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন। আর আমাদের কাছে আপনারা ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠাতে চাইলে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্স চেক করুন, সেখানে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখছি। কাইন্ডলি চেক করে আপনারা আপনাদের যে মতামত, ঘটনা অথবা আপনারা কি বড় ঘটনা চান নাকি ছোট ঘটনা চান, নাকি বেশি বড় ঘটনা চান, গ্রামের ঘটনা চান নাকি শহর কেন্দ্রিক ঘটনা চান, যে কোনো মতামত, ব্যাখ্যা, বিশ্লেষণ, পরামর্শ থাকলে আমরা আপনাদের কাছ থেকে সবসময় সাহায্য ও সহযোগিতা কামনা করছি। এই ছিল কথা। চলুন আমরা অনুষ্ঠানের মূল অংশে প্রবেশ করি। আজ থাকছে দুইটি ঘটনা, তার মধ্যে একটি হচ্ছে বাগান কেন্দ্রিক মানে মাজরা কেন্দ্রিক যে ঘটনা। আমাদের কাছে যে ঘটনাটি পাঠিয়েছেন ওনার নাম হচ্ছে ফাহিম। ওনার বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রসুলপুর নামক গ্রামে। উনি আমার কাছে ঘটনাটি বলছেন, কারণ হচ্ছে যে ওনার সাথে আমার সরাসরি কথা হয়েছে। ওনার সাথে তো বিভিন্ন কথাই হয়েছে আড্ডার এক সময়, আর এক পর্যায়ে ভৌতিক আলাপ সালাপ আসে। তো সেই আলাপের এক পর্যায়ে ওনার সাথে যে একটা ঘটনা ঘটছে উনি আমার কাছে সেই ঘটনাটা বলছে। তো ঘটনার সময়কাল সেটা হচ্ছে 2019 সালের দিকে। উনি হচ্ছে কি যে উনি 2018 সালের দিকে ওমান যান। ওমান হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি ছোট দেশ। ওমান যান, ওইখানে উনি 1 বছর কাজ করেন। কাজ করার পর যখন 2019 সাল আসে, 19 সাল আসার পরে তো সবাই জানেন যে করোনাকালীন যে সময় ছিল, ওই সময় তেমন কোনো কাজ টাজ ছিল না। তো উনি মাজরাতে চলে যান। মাজরা হচ্ছে বাগান আর কি, বিভিন্ন বাগান থাকে মধ্যপ্রাচ্যে, তার মধ্যে মাজরা আছে। মাজরাতে কাজ টাজ থাকে, বাগানে খেজুরের মাজরা থাকে, শাকসবজির, ফলমূলের বিভিন্ন মাজরা থাকে। তো উনি হচ্ছে যে জায়গায় যান, আমাকে যে উনি বলছে ফাহিম ভাই, সেটা হচ্ছে ওমানের নিজওয়াহ একটা নামক জায়গা আছে, যে নিজওয়াহ। এই নিজওয়াতে বারকাত আল মৌজ একটা প্রভিন্স আছে। মূলত নিজওয়াহ যে মূল প্রভিন্স আর কি। তো এই প্রভিন্সে হচ্ছে কি যে এইটা হচ্ছে শস্য আবাদ করার যে সাইট, এটা হচ্ছে ওমানের সেই সাইটটা আর কি। তো ওইখানে উনি যান 2019 সালের সময়কালের কথা বলছি। যাওয়ার পর বারকাত আল মৌজে ওখানে যান, উপশহরে যান। সেখানে জাবাল আকদার নামে একটা পাহাড় আছে। ওমানে যারা বসবাসকারী যে প্রবাসী ভাই আছে তারা হয়তো বলতে পারবেন। বিশেষ করে আমি ওমানে ছিলাম 2013 সালে। আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি ওমানে, কিন্তু নিজওয়াতে যাওয়া হয় নাই। আমার অনেক আশা ছিল যে নিজওয়াতে যাব, কিন্তু যাওয়া হয় নাই। আমি 2 বছর পরে আশা পড়ছিলাম আর কি। 2 বছর থাকা হয়েছিল আমার ওমানে। বিভিন্ন ঐতিহাসিক জায়গা ঘোরাঘুরি হয়েছে। ওমান মূলত ইতিহাস সংস্কৃতি বহন করে, অনেক পুরানো ঐতিহ্য ধরে রাখছে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। তো ওই ফাহিম ভাই যখন জাবাল আকদারের ওই পাশে মানে ওখানে যান কাজের উদ্দেশ্যে, ওইখানে একটা গ্রাম আছে বাহলা ও আলহামরা নামে, বাহলা ও আলহামরা আর কি। তো ওখানে বহু বছরের পুরানো খেজুর বাগান আছে অনেকগুলা। এর মধ্যে একটাই উনি কাজ পান। তো উনি একা ছিলেন না, ওনার পাশে বাঙালি একজন ভাই ছিল। ওনার নাম হচ্ছে আসাদুজ্জামান ভাই। ওনার বাড়ি বরিশাল বা আশেপাশের, বরিশাল অথবা কুষ্টিয়া হবে সম্ভবত, আমার সঠিক মনে নেই। আমার কাছে যখন ঘটনা বলছে ফাহিম ভাই, সেটা হচ্ছে যে 15-16 দিকে। আমি আবার ওনাকে স্মরণ করে ওনাকে নক দিই আমি আর কি। নক দেওয়ার পরে ঘটনা উনি আবার বলে আমাকে, ওনার সাথে যোগাযোগ হয় আমার প্রায় সময়। তো যাই হোক,
তো ওখানে তিনি যান, আর ওনার বন্ধু ছিলেন এই আসাদুজ্জামান ভাই, আর আরেকজন লোক ছিল, সেই লোকটা হচ্ছে সুদানের, ওনার নাম হচ্ছিল মোহাম্মদ। তো ওনারা ওখানে কাজ টাজ করেন আর কি। ওনারা যে জায়গায় থাকতেন, মানে যে জায়গায় ওনার মালিককে নিয়ে গেছে, ওনার সরাসরি মাজরা তো আর কাজ করা হয় না, তো মাজরা থেকে দূরে বসত ভিটা থাকে বা আপনার ওই পাড়া থাকে, ওইখানে সবাই থাকে আর কি। ওইখান থেকে মূলত 1-2 কিলোমিটার মধ্যে মাজরাগুলি থাকে। কারো ডিউটি থাকে রাতের বেলায়, কারো ডিউটি থাকে সকালবেলায়, কারো দিনে থাকে, যে কোনো টাইমে আর কি থাকে। তো হচ্ছে কি যে ওনারা ওইখানে যান, 3 জনের 3টা বেড ছিল। তো এই আর কি মূল ব্যাপারটা। এখন যেদিন ঘটনা ঘটে, ঘটনা হচ্ছে 2019 সালের জুলাই মাসের কোনো একদিন, তারিখটা ওনার মনে নাই, তারিখটা হয়তো উনি আইডেন্টিফাই বা স্মরণে নাই ওনার আর কি, কোন দিন ঘটনা ঘটছে। আচ্ছা যাই হোক, তো ঘটনার দিন ওনাদের ডিউটি ছিল হচ্ছে হচ্ছে ওই এশার নামাজের পর রাতের 11টা কিংবা 12টা পর্যন্ত, ঠিক আছে? রাত্রে 11টা পর্যন্ত ডিউটি, এশার নামাজের পর থেকে। তো ওই দিন 3 জনে রেডি হন যাওয়ার জন্য। এর মধ্যে যে আসাদ ভাই, এই আসাদ ভাই বলতেছে আমার আজকে ভালো লাগতেছে না, আমি যাবো না আজকে, তোমরা 2 জন যাও, যা কাজ টাজ করে হবে। ঠিক আছে, সমস্যা নেই, শরীর খারাপ হইতেই পারে। তো উনি রেস্টে আছেন বা কি করতেছেন মনে নাই ওনার। তা এখন মোহাম্মদ ভাইকে নিয়ে, ওই যে সুদানি ভাই, সুদান দেশের যে নাগরিক, ওনাকে নিয়ে এই ফাহিম ভাই নামাজ টামাজ আদায় করে এসারে তখন ওনারা প্রস্তুতি নিয়ে ওই মাঝরাতে কাজের উদ্দেশ্যে রওনা হন ওইখানে আর কি। তো ওনাদের ক্যাম্প থেকে, যেখানে ওনারা থাকতেন আপাতত, তাঁবু অথবা কুঁড়েঘরের মতো যে জায়গাগুলো থাকে, ওখান থেকে মানে ওনাদের বাসস্থান থেকে ওই মাজরা দূরত্ব প্রায় 1 কিলোমিটার, পায়ে হেঁটে সর্বোচ্চ 18 থেকে 20 মিনিট সময় লাগে। তো ওনারা প্রস্তুতি নিয়ে যাচ্ছেন, যাওয়ার এক সময় ওখানে পৌঁছেও যান আর কি 2 জন। বিশাল বড় বাগান হচ্ছে, ঘন অনেক গাছপালা আছে খেজুরের, মূলত ঘন যে বাগান আর কি। তো বাগানের যে সাইডে ঘুটঘুটে অন্ধকার। তো ওনারা ওই সাইডটা যান না বেশি, যে জায়গায় চাঁদের আলো থাকে অথবা একটু গাছপালা কম থাকে, ওই জায়গাগুলা ওনারা বেশি কাজ করেন। এর মানে এই না যে বাকি যে কাজগুলা ওনারা করেন, ওনারা দিনের বেলাতে এগুলো করেন, বা অন্য কোনো শিফটে কারো থাকলে ওনারা ওইগুলো করেন। তো খেজুরের মাজরায় হচ্ছে বিভিন্ন কাজ থাকে, হ্যাঁ। তো এর মধ্যে হচ্ছে কি যে খেজুর বাছাই করা, খেজুরের সিজন যখন আসে তখন খেজুর বাছাই করতে হয়, খেজুর গাছ থেকে পারতে হয়, তারপর খেজুরের যে ডালপালা, এই ডালপালা সাফ করে দিতে হয় আর কি, নাহলে তো খেজুর গাছ পারবে না। তারপরে খেজুরের গাছের গোড়ার মধ্যে পানি দিতে হয়, আবার কোনো জায়গায় অটোমেটিক সেচ প্রকল্প থাকে, সেচের মাধ্যমে পানি আসে। বেশিরভাগ এগুলো ব্যয়বহুল ব্যাপার। অনেক সময় নিজের হাতের মধ্যে মানে হাতে পানি নিয়ে দিতে হয়, অথবা মোটর বা যে কোনোভাবে। আমি তো খেজুর মাছের কাজ করি নাই, যারা কাজ করছে তারাই বলতে পারবে আর কি। তো ওই দিন তাদের কাজ ছিল, ওই সময় যে সিজনটা ছিল, তারা যে সময় গিয়েছিল খেজুর বাগানে, ওই সময় খেজুরের সিজন ছিল না, অফ সিজন ছিল। খেজুর তো মোটামুটি সারা বছর ধরে, তখন খেজুর মনে হয় ধরে নাই, কিন্তু তাদের কাজ ছিল কি যে গাছের গোড়ার মধ্যে পানি দেওয়া। তো ওনারা 2 জনে 2 সাইড করে কাজ করতেছে আর কি। তো মোহাম্মদ ভাই, যে সোদানি ভাই, এই সোদানি ভাই হচ্ছে কি এক সাইডে চলে গেছে, আর হচ্ছে ফাহিম ভাই আরেক সাইডে চলে গেছে, কিন্তু একেবারে কর্নারের দিকে বা একেবারে যে শেষ অংশ বাগানের ওই সাইডে যান নাই। ওনারা মোটামুটি মাঝ বরাবর দূরত্বে নিয়ে কাজ করতেছে, পানি ঢালতেছে ইয়ার মধ্যে, খেজুর গাছের মধ্যে। খেজুর বাগান তো অনেকে যারা দেখছেন তারা জানেন, অনেক বড় বাগান থাকে, ছোট বাগান থাকে, মাঝারি সাইজের সব থাকে। কিন্তু হচ্ছে কি, আর ওনাদের যে মাজরাগুলা, বিশেষ করে এই আরব দেশের যে মাজরাগুলা বা বাগানগুলা, এগুলো কিন্তু মূল উপশহর থেকে বা শহর থেকে অনেক দূরে থাকে, 200, 300, 400, 500 কিলোমিটার পর্যন্ত দূরে থাকে, ঠিক আছে? কোনো মাজরা হয়তো কাছে থাকতে পারে, কিন্তু বেশিরভাগ দূরে থাকে। তো ওনাদের যে মালিকের কি, ওনার মালিক নাম হচ্ছে সুলতান। এই সুলতান ভাই ইয়ং বয়স ছিল, ওনাকে ভাই ডাকবো, যে উনি আসতে পারতেন না। সপ্তাহে সময় পাইলে উনি সপ্তাহে 2 দিন আসতেন আর কি, ওনাদের জন্য রসদ সামগ্রী নিয়ে আসতেন, খাবার দাবার জন্য
সাপ্তাহিক যে কোনো একটা দিন সিলেক্ট করে আসতেন আর কি, হঠাৎ করে। তো যেহেতু দূরে প্রতিদিন তো আসা সব ওনার হয়তো কি আরও বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে, অথবা অন্য অন্য মাজরা থাকতে পারে, ব্যস্ত লোক। তো যাই হোক, একটু ঘটনার মাঝখান থেকে একটু বিস্তারিত বলে নিলাম আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। যাই হোক, তো ওই দিন রাত্রেবেলা যখন ওনারা ওই খেজুর বাগানে কাজ করতেছিলেন, এই ফাহিম ভাই উনি এক সাইডেতে গেছেন, আমি বলছিলাম। যাওয়ার পর উনি যখন গাছের গোড়াতে পানি দিতেছেন, উনি হঠাৎ করে ওনার মনে হয় নাই, উনি শুনতে পাইতেছেন নিচ কানে যে পায়ের শব্দ হচ্ছে। ওনার পায়ের শব্দ তো উনি পাবেন, কিন্তু পাশাপাশি যদি আরও অন্য কারো বা অনেক পা যদি একসাথে চলাফেরা করে শব্দ হয়, হ্যাঁ, ফিসফিস অথবা খচখচ একটা শব্দ হয়। আর মাজরা বাগান তো খুব শুনশান নীরব থাকে, একটু শব্দ হলে বোঝা যায়। তো উনি বলতেছে যে শব্দটা কিসের হলো, কোনো বন্য কুকুর অথবা বন্য স্ত্রীগাল কি না, হায়না থাকে বা অন্যান্য জন্তু যেন থাকতে পারে। আর ওখানে মরুর দেশে তো বেশি থাকে না, কিন্তু জঙ্গলি বা মরুর যে প্রাণীগুলা এগুলা রাতে বের হয় শিকার করার জন্য। উনি প্রথমে ওইটা ভাবছেন, কিন্তু উনি যখন ঘাড় ফেরান, মোটামুটি রাতের হালকা আলো ছিল। আলো থাকাতে, আর মরুভূমিতে মনে করেন যে আপনার একটু স্পষ্টই বোঝা যায়, হ্যাঁ, বা আবহাওয়া একটু থাকে বোঝার জন্য। একদম জঙ্গলের ভেতরে কিন্তু বোঝা যায় না, কিন্তু সাইডে যদি থাকে একটা আভা থাকে, আভাতে কিছু একটা নড়াচড়া করলে বা কোনো একটা কিছুর উপস্থিতি ওনারা বা যে কোনো মানুষ বুঝতে পারে। তো উনি ঘাড় ফেরানোর পরে কিছু দেখতে পান না। তো ওনারা হচ্ছে কি টর্চ লাইট সাথে রাখতেন, যেহেতু মাজরার সাইডে এলাকা বা নীরব পরিবেশ, একাকী, হ্যাঁ, তো এইসব জায়গায় তো টর্চ লাইট সাথে রাখা স্বাভাবিক। আর ওনাদের ক্যাম্প থেকে টর্চ লাইট চার্জ দিয়ে আনতে হতো। তো ওনারা ব্যাকআপ হিসাবে বা যে কোনো কারণে এই টর্চ লাইট রাখতেন। রাত বিরাত্রের কথা বলা যায় না কি হয়। তো উনি হচ্ছে কি টর্চ লাইট যখন মারেন, উনি একটা দৃশ্য দেখতে পান যে 50 থেকে 60 জন জুব্বা পরিহিত, সাদা পাঞ্জাবি এবং জুব্বা পরিহিত, ওমানের কি জানি থাকে ওগুলো আমার মনে নাই, ওইগুলা পরিহিত ওনারা চারপাশে ঘিরা ধরছে। কিছু বলতেছে না, কিন্তু ওনারা আগায় আসতেছে। উনি এটা দেখে তো মারাত্মক ভয় পান যে এইগুলা কারা, রাত্রিবেলা এইগুলা কারা, আর চিনতেন না বা চিনার কথাও না। এতগুলি মানুষ রাত্রিবেলা, তখন রাত বাজে আপনার 9টা কি 10টা হবে, হ্যাঁ। যাওয়ার পর যে ঘটনা ঘটছে এমন না, উনি পানি দেওয়ার 1 ঘন্টা পর এরকম হবে যে তখন এই ঘটনা শুরু হয়েছে, ঠিক আছে। তো উনি এটা দেখা তো মারাত্মক ভয় পাওয়ার পরে উনি 7 থেকে 8 মিনিট হতভম্ব হয়ে যান যে এরা কারা, কোথা থেকে এলো ওরা, যে মানে কোনো কিছু চিন্তা করতে পারতেছে না যে ব্যাপারটা কি হইলো। যখন 7 থেকে 8 মিনিট যাওয়ার পর ওনার যখন তন্দ্রাচ্ছন্ন ভাবটা কাইটা গেল, তখন মনে হইল পিছন থেকে কেউ একজন আয়সা ওনারে জাপটাই ধরে পিছন থেকে একটা হেসকা টান দিয়ে পিছন দিকে ওনারা খালি নিতে আসে পিছন দিকে নিয়ে যেতেছে, খালি পিছন দিকে। উনি কেউ যদি পিছন দিক থেকে ধরে, যাকে ধরছে সে কিন্তু কিছু করতে পারবে না, হাত তো নাড়াইতেছে অথবা পিছন দিক থেকে মানে পাও চালাইতেছে, কিছু করার নাই। আর এত শক্তিশালী একটা হাত ধরছে, ওনার কিছুই করার ছিল না। এক পর্যায়ে ওনার পিছন থেকে যখন নিয়ে যেতেছে অনবরত, উনি এক সময় মনে হইল যে ওনার পায়ের তলায় মাছি নাই। মনে হইল যে উনি বিমানের মতো সাই করে শূন্যে উঠে গেল, এবং যেটা ধরছে ওনারে সেটা শূন্যের উপর নিয়ে ওনার বাসায় নিয়ে যেতেছে। ওনার মনে হয় ভিতর থেকে ওনার আত্মা মনে হয় বার হয়ে যাবে, এইরকম একটা অবস্থা। উনি কিছুই মনে করতে পারতেছে না যে উনি ব্যাপারটা কী করতেছে। বেশি না 2-1 মিনিট চলার পর একটা জায়গায় আনছে ওনাকে, উনি জায়গাটা চিনেন না। আনার পর ওনারে রাখছে একটা জায়গায়, এমন না যে ওনারে উপর থেকে ফালাই দিয়েছে, না, ওনারে সুন্দর করে একটা জায়গায় রাখছে। তখনও কিন্তু সেন্সলেস উনি হন না, অজ্ঞান হন নাই, তিনি সম্পূর্ণ জ্ঞানী ছিলেন, কিন্তু প্রচণ্ড ভয় পাইছেন। আর যে লোকগুলা আনছে, ঠিক সেই লোকগুলা সবাই একসাথে বলতেছে যে আহলান সাহলান ইয়া হাবিবি, আহলান সাহলান ইয়া আখো।
মানে আপনাকে স্বাগত। আমি হ্যাঁ ভাই। তো উনি বলতেছে কওয়া নাই বার্তা নাই কিছু নাই, আমারে ধৈরা নিয়ে এক জায়গায় নিয়ে কাহালান সাহালান কেমন আছেন ভাই। উনি তো ব্যাপারটা কি জানি মনে করতেছে যে কী হলো ব্যাপারটা। উনি তৎক্ষণাৎ যত দোয়া কালাম পারেন উনি পড়তেছেন এগুলা, আর আল্লাহরে স্মরণ করতেছে, আল্লাহ আমার বাঁচাও এই বিপদ থেকে। একজন মানুষ এতগুলি মানুষ অবয়ব যদি দেখে, ভৌতিক জিনরূপী যে ইয়াগুলা ধরলাম এগুলা ভালো, কিন্তু ওনার সাথে যেটা ঘটছে এটা তো ভয় পাওয়ার কথা। উনি ওইভাবেই ছিলেন। যাই হোক, উনি যখন আল্লাহর কাছে আল্লাহকে স্মরণ করতেছে তখনই অভাবগুলা চলে যায় এবং উনি ওইখান থেকে সজোরে পা চালিয়ে ভৌ দৌড় দেন। দৌড়তে প্রায় 10 মিনিট দৌড়ানোর পর উনি চিনতে পারতেছেন যে ওনারে কীভাবে কোন জায়গাতে নিয়ে গেছে। উপর থেকে বেশি উপরে উঠে নাই, উনি চিনতে পারছে যখন ওনাকে উড়াই নিয়ে যায় ওই অবয়বগুলা। উনি মোটামুটি সাহসী ছিলেন ধরতে গেলে, প্রমাণ পাইতেছি বা বুঝতেছি আমরা, কারণ ওই সময় আমার সাথে আপনার সাথে ঘটলে কি হইতো এটা আল্লাহ জানে, কিন্তু আমরা হয়তো ওই রকম নাও থাকতে পারতাম। যাই হোক, উনি ওইখান থেকে আসা পড়ছেন বাগানে আসা সেটা ওই মোহাম্মদ ভাই ওই সুদানি যে ভাইটা, ওনাকে ডাকতেছেন। উনি তো এই ব্যাপারে কিছুই জানেন না। উনি কাজ করার এক পর্যায়ে ওই ফাহিম ভাইকে ডাকতেছে যে ইয়া ফাহিম মায়নিনতা, বলতেছে তুমি কোথায় এসে, কিন্তু সারা শুনতে পাইতেছে না। উনি বলতেছে হয়তো বাগানের কোন এক পাশে গেছে, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পর উনি ওনার মনের মতো করে কাজ করতেছে। হয়তো উনি মনে করছে কোথাও গেছে, কিন্তু যখন হঠাৎ করে ফাহিম ভাই যখন আসছে তখন ওই মোহাম্মদ ভাইকে ডাকতেছে। ওনার আরবিতে তো বলতেছে ওইগুলো নাই বললাম, তো বলতেছে যে আমারে বাসান ভাই। তো কি বলছে, কি কইছিলাম তোমার এতক্ষণ খুঁজতেছি, তুমি কোথায় ছিলা? কে যে ভাই আমি যে বিপদে পড়ছিলাম রে ভাই আল্লাহ বাসায় আনছে। পরে ওনার কাছে ঘটনা খুললা বলার পর উনি তো ভয় পান। সবাই মনে করেন যে ওনাকে যে ধরছে উনি তেমন ভয় পান না। যখন উনি শেয়ার করছেন ঘটনা, তখন ওই ফাহিম ভাই আর ওই মোহাম্মদ ভাই দুইজনে ভয় পাইতেছে। তড়িঘড়ি কইরা ওই মাজরা থেকে ওনারা তাড়াতাড়ি মনে করেন যে ওনাদের ক্যাম্পে, যে কুড়েঘর ক্যাম্পে চলে আসেন। আসার পর বাকি যারা ছিলেন, অনেকে ছিলেন অন্য জায়গায় কাজ করতেন বা অন্য মাজরায়, ওনাদের কাছে সবিস্তারে এই ঘটনা খুইলা বলার পর সবাই তো হতবাক। ওনার জ্বর হয় না, কিছুই হয় না, কিন্তু ওনার সাথে এই ঘটনা ঘটছে। তো উনি আমাকে বলছে যে ভাই, যে এরকম একটা ভৌতিক ঘটনা আমি কখনো চিন্তা করতে পারি না যে আমার এরকম জিনিসে ধরবে, বা আমি এরকম জিনিসের বা এরকম ঘটনার মুখোমুখি হমু আমি। যাই হোক, মোটামুটি এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আমাদের দ্বিতীয় এবং শেষ ঘটনায় শুনে আসি আমাদের দ্বিতীয় এবং শেষ ঘটনাটি। ততক্ষণ পর্যন্ত সবাই সাথেই থাকুন। এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি পাঠিয়েছেন শাহাদাত কাউসার নামে একজন। ওনার বাড়ি ঢাকা থেকে উনি ঘটনাটা পাঠিয়েছেন যে উনি এবং ওনার 5 জন বন্ধু একবার ক্যাম্প করতে যান সন্দ্বীপের একটা জায়গায়, কুমিরা, সম্ভবত বড় কুমিরা। ক্যাম্পিংয়ের জন্য বিখ্যাত, খুবই বিখ্যাত জায়গাগুলা। তো ওনারা চিন্তা করেন যে ক্যাম্পিং করবেন। তো ওনাদের সাথে ওনারা মোট 5 জন ছিলেন। ওই হচ্ছে আপনার শাহাদাত কাউসার আর হচ্ছে ওনার আরও 4 জন বন্ধু। তো ওনারা হচ্ছে কি ক্যাম্পিং তো করছেন প্রায় 3 দিনের ট্যুরে ওনারা যান। তার মধ্যে 2 দিন তো চলে যান। যেদিন আসবেন ওই দিন রাত্রেবেলা ওনারা ক্যাম্প থেকে কিছুটা দূরে যান। ক্যাম্প তো শুনশান নীরবতা, ওই এলাকাগুলো তো আমরা সবাই জানি, কিন্তু ওই ক্যাম্প থেকে ওনারা একটি গাছের নিচে যান। চিন্তা করছেন যে কালকে তো চলেই যাব, তো এক কাজ করি, কিছুক্ষণ আড্ডা দিই, গাছের তলায় যাই, যা সবাই মিলে বন্ধু মিলে মজা করি। তো সবাই ওইখানে যান, যেই কথা সেই গাছ যাইয়া মনে করেন যে সবাই ইচ্ছা মতো খোঁজ গল্প করতেছে।
তো বিভিন্ন আলাপ সাল্লাপ বন্ধুদের একটা যায় আর কি। তো এই আলাপ সাল্লাপ পারতে পারতে এই ভূতের আলাপ সাল্লাপে ঠেকে এই কথাগুলা। তো ভূতের আলাপ সাল্লাপে ঠেকতেছে আর এরা কথা কইতেছে, একজন এক এক ভূতের গল্প কইতেছে আর সবাই মজা নিতেছে। তা কিন্তু এটা যে কি হবে ওনারা তো ঘুণাক্ষরও টের পান নাই যে একটু পরে কি হইতে যাইতেছে। তো ওনারা এগুলারে ফান হিসেবে নিচ্ছে আর মজা করতেছে আর কি। এখন এই আলাপ সাল্লাপের এক পর্যায়ে ওনারা হঠাৎ একটা শব্দ শুনতে পান। সেই শব্দটা হচ্ছে যে অনবরত কারা জানি হাজার হাজার ঢিল মারতেছে, হাজার হাজার ঢিল, একটা দুইটা না, হাজার হাজার ঢিল মারতেছে। ওনারা চিন্তা করলো স্থানীয় কোনো মানুষজন কিনা খেপা টিপা গেল, গাছের তলায় আইলাম, এই খেপা টিপা গিয়ে কেমন করে ঢিলা ঢালা মারতেছে নাকি। তখন রাত প্রায় গল্প করতে করতে 12টার উপরে উঠে গেছে আর কি, 12টার উপরে, ঘড়ির কাঁটা 12টার উপরে, 1টার কাছাকাছি সময়। আর আশ্চর্য বিষয় হইতেছে কি, এই যে এই সমস্ত যে ঢিলগুলা মারতেছে, একটা ঢিলও তারা চোখে দেখতেছে না, নট এ সিঙ্গেল একটা ঢিল, একটা ঢিলও ওনারা চোখে দেখতেছে না, কিন্তু অনবরত পড়তেছে আর শব্দ শুনতেছে, আর একটা ঢিলও ওনাদের গায়েও পড়তেছে না। মানে যারা ঢিল মারতেছে এদেরকে তো দেখা যেতেছে না, আর যে ঢিলগুলো মারতেছে এইগুলো দেখা যেতেছে না। ওনারা তো তৎক্ষণাৎ বুঝে ফেলেন যে এই ব্যাপারটা আসলে সুবিধার না। আমরা যে গাছতলায় বসে আছি ওই জিনিসগুলা বা ওই জিনিসটা চাইতেছে না আমরা এখানে বসে থাকি। আর এত বড় বড় ঢিল মারতেছে, পাশে যে লেক ছিল, লেক না ছুটি, লেক পাইবেন করতে, ওই যে খাল নাকি কি জানিস আর কি, আমি তো যাই না ওই জায়গায়, আমি বলতে পারি না। যাই হোক, এই পানিতে যখন পড়ে এই ঢিলগুলা মারাত্মক শব্দ হইতেছে, ধুপধাপ ধুপধাপ টুস 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 এরকম শব্দ হইতেছে গুলির মতো। আর তখন ছিল ওনাদের হাতে টর্চ লাইট, এই তো টর্চ লাইটের আলো ফেলতেছে, কিন্তু ঢিলের শব্দ হইতেছে। কিন্তু পানিতে যদি ঢিল পড়ে, ঢিলের একটা যে কম্পন থাকে না, পানিতে একটা জিনিস যদি পড়ার পর কিন্তু এটা কম্পন সৃষ্টি হইয়া পানির ঢেউর মতো করে আস্তে 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 ছড়ায় যায়, ওইগুলো কিন্তু দেখতে পাইতেছে না, কিন্তু শব্দ ঠিকই হইতেছে। কোনো ধরনের আলোড়নও নাই, কিচ্ছু নেই। তো যাই হোক, এই পরিস্থিতিতে তাদের আর বুঝতে বাকি রইল না যে ব্যাপার কি। তড়ি ঘুরে ঘুরে সবাই ক্যাম্পে ফিরে যায়, এবং ক্যাম্পে গিয়ে সবাই যে আগুন জ্বালায় আইছিল ক্যাম্পে, এই ক্যাম্পের বাকি আগুনে আরো কাঠ মাটি দিয়া আরো রাত্রে দীর্ঘায়িত করে, যে যাতে আগুন থাকে তাদের পাশে। একটু আগে যে পরিস্থিতির কাছে পড়ছিল হয়তো সবার কিছু একটা করতে পারতো। তো তারা এই রাতে আগুন টাগুন জ্বালায় এই রাত্রে কাটাই দেয়। রাতে কাটা দেওয়ার পরে মনে করেন যে তারা পরের দিন সবাই যার যার বাড়িতে এসে পড়ে আর কি। তো এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে ফান করা যাবে, কিন্তু ফান হচ্ছে লিমিট ক্রস করা যাবে না। যে কোনো সময় যে কোনো অবস্থাতে যে কোনো কিছু আমাদের সামনে ঘটতে পারে, যে কোনো বয়সের মানুষের সাথে, ঠিক আছে। এখন কেউ বড় হয়েছে বা কেউ বৃদ্ধ হয়েছে, তাদের সাথে যে ঘটবে এমন না, ছোট মানুষের সাথে ঘটতে পারে যে কোনো সময়। আসলে কি, এগুলো হচ্ছে বিভিন্ন ডাইমেনশনের প্রাণী, ভিন্ন ডাইমেনশনের প্রাণী, ভিন্ন জগতের প্রাণী। এরা যখন আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়ে যায় বা আমরা তাদের তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়ে যাই, ঠিক সেই সময় আমাদের সামনে এরা পড়ে এবং দৃষ্টিগোচর হয়, আমরা সেই সময় তাদেরকে দেখতে পাই। এটা চিরন্তন বাস্তব সত্য। তো যাই হোক, ছোট একটি ঘটনা শেয়ার করলাম আপনাদের সামনে। এটাই ছিল লাস্ট ঘটনা। আমাদের চ্যানেলে প্রতি বৃহস্পতিবার ঘটনা আসবে সামনে ইনশাআল্লাহ। আপনারা বেশি বেশি করে ঘটনা পাঠান যাতে আমরা আমাদের চ্যানেলে শেয়ার করতে পারি। এটা আপনাদেরই চ্যানেল, যতদিন পর্যন্ত আপনারা ঘটনা পাঠাবেন ততদিন পর্যন্ত আমাদের চ্যানেল টিকে থাকবে আপনাদের সামনে। আর আমি অনেক আগের একটা এপিসোডে বলছিলাম যে এই সমস্ত সত্য ভূতের ভৌতিক ঘটনা, এগুলো আমাদের সম্পদ, আপনার সম্পদ, দেশের সম্পদ। এগুলো হচ্ছে লোককথা, লোকগাথা। আমি মরে গেলে, আপনি মরে গেলে, আপনার সন্তান মরে গেলে, তাদের সন্তান, তারা সবসময় যতদিন পর্যন্ত ইন্টারনেট থাকবে ততদিন তারা এইগুলা শুনতে পারবে। যেমনটা শিশু তার বাবার কাছ থেকে, মার কাছ থেকে, দাদির কাছ থেকে, বিশেষ করে দাদা নানির কাছ থেকে যেগুলো শুয়ে শুয়ে শুনে, একটা সময় তারা হয়তো তাদেরকে পাবে না, কিন্তু এই ঘটনাগুলি
হয়তো আমাদের চ্যানেলে না হোক অন্য অন্য চ্যানেল আছে, সবাই উদ্যোগ নিতেছে। এখন বিশুদ্ধতা যাচাই করা আর হচ্ছে এটা আপনাদের সামনে ছেড়ে দিলাম, আপনারাই মানদণ্ড বিচার করবেন, আপনাদের কাছে সব কিছু। যাই হোক, এগুলি ছিল আমার বলা, সামনে আরও বলার চেষ্টা করব। আশা করি আমার জন্য দোয়া করবেন আপনারা, আপনাদের জন্য দোয়া রইল। আপনারা বেশি বেশি করে ঘটনা ঘটান, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোর দলে থাকুন। আল্লাহ হাফেজ।